ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ইসি, জানালেন কমিশনার সানাউল্লাহ। সরকার চাইলে সীমিত পরিসরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। পুলিশ আদালত কাজ করলে কমবে মপতন্ত্র, বলছেন আইন উপদেষ্টা। অপরাধী ধরতে চলবে অপারেশন ডেভিল হান্ট। যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারা দেশে 1.5 শতাধিক আটক। গাজীপুরে 3 দিনে গ্রেপ্তার 263 জন। 2024 সালে দুর্নীতি বেড়েছে বাংলাদেশে। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে অবস্থার ক্রমাবনতি, জানালো টিআইবি। অনেক দেশ আছে যে 3টি বা 4টি বা 5টি, আমাদের ক্ষেত্রে 8টি সূত্র থেকে এই তো এবারে সূচকটি প্রণীত হয়েছে। 13 বছরেও সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা, বললেন আইনজীবী। ডিআরইউতে প্রতিবাদ সমাবেশ। লিবিয়ার বিভিন্ন স্থানে একের পর এক গণকবরের সন্ধান। নির্যাতন, ঘুমের পর গুলি করে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের হত্যা করছে দালাল চক্র। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ডিসেম্বর ধরেই সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পরিসরে স্থানীয় পর্যায়ে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতিসংঘের উন্নয়ন সহযোগী কর্মসূচি ইউএনডিপি এবং 17টি দেশের রাষ্ট্রদূতদের সাথে কমিশনের বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। স্থানীয় নির্বাচন আগে করতে হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, তাই কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন। জানান, নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। সবচেয়ে কাছাকাছি সময় হাতে নিয়েই প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগে বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশি দূতদের প্রস্তুতির বিষয়ে জানিয়েছে কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। বিচার বিভাগ, পুলিশ সহ সবাই সঠিকভাবে কাজ করলে কমবে মবতন্ত্র, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট সফল করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শিল্প উপদেষ্টা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক এই কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে 3 উপদেষ্টা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতেই শিল্প উপদেষ্টা বলেন, বিগত 15 বছরে আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করেছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায়। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ন্যায়ভিত্তিক কাজ যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে, যেন কোনো অবস্থায় গুমের মতো কোনো ঘটনা না ঘটে, যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন ঠিকমতো হয়,
আদালতগুলো যেন ঠিকভাবে ফাংশনাল হয়, কারণ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত থিওরিটিক্যালি, কিন্তু যেটা হওয়ার কথা সেটা জনগণের বন্ধু, জনগণের পাশে থাকার কথা। এটাই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ। পরে আইন উপদেষ্টা বলেন, গত 15 বছরের প্রতিটা গুম খুনের বিচার করা হবে, তাই বিচার বিভাগ সহ সকলকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি মানে সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা যেন আবারও জামিনে বেরিয়ে অপকর্মে জড়াতে না পারে, সেদিকেও বিচারকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এই সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে 1.5 শতাধিক আটক ও গ্রেপ্তার হয়েছে। গাজীপুরে 81 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় 7, টঙ্গী পশ্চিম থানায় 8, গাছা থানায় 6, বাসন থানায় 9, সদর থানায় 19, পোবাইল থানায় 2 জন সহ অন্যান্য থানায় মোট 69 জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার 5 থানায় অভিযান চালিয়ে 12 জনকে আটক করেছে পুলিশ। এই নিয়ে গত 3 দিনে 263 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এছাড়া রংপুরে গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে। পুলিশ জানায়, রংপুর মহানগরীতে 3, বিভাগের 8 জেলা থেকে 18 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে কুড়িগ্রামে 6, দিনাজপুরে 3, ঠাকুরগাঁয়ে 6 এবং রংপুরে 2, লালমনিরহাট থেকে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল 6টা থেকে অভিযান চালিয়ে আজ সকাল 6টা পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পাবনায় 15, নরসিংদীতে 18, পটুয়াখালীতে 11, চুয়াডাঙ্গায় 9 এবং সুনামগঞ্জে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই মামলা তদন্ত এগোতে দেয়নি, এই অভিযোগ করেছেন নিহত রুনির ভাই নওশের রোমান। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে পিবিআইয়ের তদন্ত আলোর মুখ দেখবে এমন আশা এই দম্পতির একমাত্র সন্তান মিহির সারোয়ার মেঘের। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মামলাটি বাদীপক্ষের আইনজীবী শিশির মনিরের কথা বলেন। জানান, বিগত 13 বছরে সাগর রনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। অতীতে এই মামলার তদন্ত আইনিভাবে চলতে দেয়া হয়নি। দীর্ঘ সময় অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে, অভিযোগ করেন তিনি। গত বছরের 23 অক্টোবর এই মামলা তদন্তে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 4 এপ্রিল টাস্কফোর্সকে মামলা তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। এই মামলা তদন্তে কারা বাধা সৃষ্টি করছে তা টাস্কফোর্সের তদন্তে বের হয়ে আসবে বলে মনে করেন আইনজীবী শিশির মনির। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। আগামী 4 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে টাস্কফোর্সকে।
নতুন করে টাস্কফোর্স দায়িত্ব নেয়ায় বিচার নিয়ে আশার সঞ্চার হয়েছে স্বজনদের মধ্যে। এই মামলা নিয়ে বিগত সরকার গড়িমসি করেছে, এই অভিযোগ করেছেন বাদীর আইনজীবী। সাগররণী হত্যাকাণ্ডের ত্রয়োদশ বার্ষিকীতে এই মামলার সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। সংখ্যাটা হতে পারত 10, 15 কিংবা আসছে জুলাইয়ে 19, কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা কেবলই স্মৃতি হয়ে গেলেও মাত্র 5 বছর বয়সেই মা বাবার সঙ্গে শেষ জন্মদিনের ছবিগুলোর দিকে তাকিয়ে সে কথাই কি ভাবছেন সদ্য 18 পেরোনো মেঘ? স্মৃতিগুলো আবছা হোক, কিন্তু বিচারের তাজা স্মৃতি নিয়ে চলতে চান বাকিটা পথ। আসলে তো আগে তো কখনো কাজ করতে দেখিনি ওদের, তো এখন কাজ করতে দেখতেছি, একটু তো হচ্ছে আশাবাদী আমরা। তো দেখা যাক, রেজাল্ট না আসলে তো কিছু করার নেই, বাট মানে কিছু করার নেই বলতে হচ্ছে আগের সেমই থাকি গেল সব। 11 ফেব্রুয়ারি 2012 দিনের আলো ফুটল এক নৃশংসতার খবর নিয়ে। পরিচিত মুখ সাগর সারোয়ার ও মেহেরুন রুনি খুন হয়েছেন নিজ বাসায়। থানা পুলিশ ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে। মাঝে 13 বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো কোনো অগ্রগতি নেই এ হত্যা মামলায়। এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালো অন্তত 114 বার, যেটিও নিকট অতীতে বিরল। আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল 4 নভেম্বর তদন্তভার গ্রহণের পর থেকে এ পর্যন্ত 62 জনের সাক্ষ্য নিয়েছে টাস্কফোর্স। এই মামলায় গ্রেফতার 8 জনের মধ্যে 2 জন আছেন জামিনে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি টাস্কফোর্স সদস্যরা। তবে বিচারের ফিকে হওয়া আশায় নতুন করে আলোর রেখা দেখছেন স্বজনরা। যেহেতু ওই সরকারের সময় ঘটনাটা ঘটেছে এবং তারা ইচ্ছাকৃতভাবে মামলাটা নষ্ট করেছে, হ্যাঁ, তো তাদের সম্পৃক্ত থাকার তো সম্পূর্ণই সুযোগ এখানে আমরা মনে করি যে তাদের সম্পৃক্ততা রয়েছে। তো নতুন সরকার বা পরবর্তী কোনো সরকার, তাদের তো এটার সাথে কোনো লেনদেন নেই। তো আমরা আশা করি যে এটার বিচার হবে। আর কত রাত জাগবো, আর কত রাত জেগে জেগে আমি আমার এটাই করব। আমি আশাবাদী যে এনারা বের করতে পারবে, যদি সদিচ্ছা থাকে। যদি সদিচ্ছা থাকে তাহলে ওনাদের কাছে কিছু না। এটা এ মামলায় বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট ও বিচার কাজ বিলম্বিত করেছে বলেও মনে করেন বাদীর আইনজীবী। 10-12 বছরে যেটি হয়নি, এটির পিছনে মূল কারণ ছিল ঊর্ধ্বতন মহল এটি করতে চায়নি এবং ইনফ্লুয়েন্স করেই মূলত এই ধরনের এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। এখন যেহেতু ইনফ্লুয়েন্স নাই, সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে দেখা হচ্ছে, সিনসিয়ারলি দেখা হচ্ছে, আশা করা যায় নতুন কিছু বের হবে। শুধু একটাই চ্যালেঞ্জিং, সময়টা পার হয়ে গেছে প্রায় 12 বছর। চাঞ্চল্যকর এই মামলায় বিচার কাজের আর দীর্ঘসূত্রীরা দেখতে চান না স্বজনরা। প্রায় 13 বছর আগে এই উচ্চ আদালতের নির্দেশে চাঞ্চল্যকর সাগররণী হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছিল র্যাবকে। 13 বছরে জল গড়িয়েছে অনেক ঘাটে, কিন্তু তদন্ত আর আলোর মুখে দেখেনি। তাই তো 13 বছর পরে এই মামলাটি আবারও এসেছে উচ্চ আদালতে। উচ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স গ্রহণ করেছে এর তদন্তভার। এখন দেখার বিষয়, এই টাস্কফোর্স কতটুকু অগ্রগতির খবর দিতে পারে মানুষকে। আর তা জানতে অপেক্ষা করতে হবে এই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি A.K. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। আগামীকালও চলবে এই মামলার শুনানি। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে হত্যাকাণ্ড ঘটে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। সকালে শুনানি শেষে তাকে এই মামলায় গ্রেপ্তারের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত 3-এর বিচারক সামিদুল ইসলাম। এর আগে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। গত বছরের 23 ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক
সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটি বলছে ৬,২৯,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুলের বিরুদ্ধে মামলা হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তি সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। আগামীকাল বেলা ১২টার মধ্যে সরকার থেকে দিক নির্দেশনা না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা ৩ দিনের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তাদের দাবি, অন্যায়ভাবে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করেছিল তৎকালীন সরকার, তাই বিডিআর সদস্যদের সরকারি সকল প্রকার ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান তিনি। এছাড়াও বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনার দাবিও জানান তারা। বিনা অপরাধে আমাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমান জেনারেল উপদেষ্টা এদের কাছে আমাদের পূর্ণাঙ্গ দাবি, আমরা যেন পূর্ণবহাল হই। ৮ দফা দাবি যেটি ৬ দফা থেকে আমরা এক্সটেন্ড করে নিয়ে আসছি, সেই ৮ দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে, মেনে না নেওয়া হবে, একটিও যদি অপূর্ণ থেকে যায়, আমরা এই মাঠ ছাড়ব না। ২০২৪ সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, ২০২৪ সালের স্কোর ও উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। সিপিআই ২০২৪ অনুযায়ী ১০০-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে ৪৩, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র ২৩। সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআই এর দুর্নীতি ধারণা সূচক ২০২৪ প্রকাশ করা হয় রাজধানীর মাইডাস সেন্টারে। ২০২৪ সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে ১৪। সূচকে অন্তর্ভুক্ত ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম, যেখানে বাংলাদেশের স্কোর ২৩, অর্থাৎ স্কোর বিবেচনায় ২ ধাপ অবনতি ঘটেছে বাংলাদেশের। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের স্কোর ১০০-র মধ্যে ২৩, যেটি গতবারের তুলনায় ১ পয়েন্ট কম এবং গতবারের তুলনায় ২ স্টেপ নিচে নেমেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, বিগত ১৩ বছর মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার। এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণও করেছে। আমাদের এই সময় যেটা আমরা দেখেছি, পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি। যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য যেসব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন, আমলাতন্ত্র দলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল, যার ফলে তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি পালন করতে পারেনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর বিব্রতকর। এই অঞ্চলে বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। অভিযোগ, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দুর্নীতি। এর ব্যাপকতা গভীর উদ্বেগজনক বলে জানান তিনি। দুর্নীতির মাধ্যমে যেসব দেশে অর্থ পাচার করা হয় সেগুলো কম দুর্নীতিগ্রস্ত, তাই সেসব দেশে জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি জোরালো হওয়ার বিষয়ে ভাবনার সুযোগ রয়েছে মত টিআইবির। সেন্টারগুলোর ফাঁক ফোকড় এরকম আছে যে, এবং এমন পদ্ধতি আছে যেমন করে যে কোনো পরিমাণ অর্থ যে কোনো অবৈধ সূত্র হোক সূত্রের থেকে সেখানে গিয়ে লগ্নি করা যায়, অ্যাপার্টমেন্ট কেনা যায়, বিল্ডিং কেনা যায়। সূচক অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বিচার করা দূরে থাকুক। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে, এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে, তাই সুস্থভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে, সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সুযোগ রয়েছে। আপনারা জানেন সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে, স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। সকালে হাকিমপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় আগামী 27 ফেব্রুয়ারি হাকিমপুর গ্রামে ওয়াজ মাহফিল আয়োজন করার উদ্যোগ নেয় স্থানীয়রা। মাহফিল আয়োজনের কমিটি গঠন নিয়ে বাধে বিরোধ। এর জের ধরে সকালে হোসেন গ্রুপের সমর্থক মোশাররফ হোসেনকে এলোপাতাড়ি কোপায় হানিফ মণ্ডল গ্রুপের লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যান মোশাররফ। হামলার খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়ায় পক্ষ, এতে আহত হন 6 জন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় মূলত মাহফিলে ক্যাশিয়ারের পদ নিয়ে 2 গ্রুপের দ্বন্দ্ব হয়। তারা সবাই বিএনপির সমর্থক। নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধরের ঘটনায় মামলা হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। সোমবার রাতে শিবপুর থানায় মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত আবিদ হাসান জজ মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে রাত 10টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান জজ মিয়া। এ সময় তাকে বাধা দিলে কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়াকে মারধর করেন জজ। ঘটনার পর পুলিশ তাকে আটক করে, পরে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ সদস্য সবুজ। পাবনা ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। সকালে নোয়াখালী সদরে বৈকুণ্ঠপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সাইকেলে ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। নতুনহাট বাজারগামী একটি ট্রাক চাপা দেয় সাইকেলটিকে। ঘটনাস্থলে প্রাণ হারায় 2 শিশু। আহত আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে চালক পালিয়ে গেছে। এদিকে পাবনা সাথিয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী মামুন হোসেন ও নমিতা রানী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সামনে আসছে বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসন্ন দিবসগুলোকে সামনে রেখে ফুল পরিচর্যায় চরম ব্যস্ত ঝিনাইদহের চাষিরা। ফুলের উৎপাদন ভালো হলেও ওই সময়ে ফুলের চাহিদা ও দাম নিয়ে শঙ্কিত কৃষকরা। সুবাসের রাজ্যে রক্তিম শাসন, অসংখ্য গোলাপের ঘন সান্নিধ্যে প্রকৃতির নয়নাভিরাম ক্যানভাস। শুধু গোলাপই নয়, ঝিনাইদহের 6 উপজেলার 4টিতে গাঁদা, জারবেরা, টিউলিপ, রজনীগন্ধা সহ হরেক জাতের ফুলের চাষ হচ্ছে প্রায় 3 দশক ধরে। বছরের এই সময়কে টার্গেট করে মূলত আবাদ করে থাকেন চাষিরা। বসন্ত বরণ ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। গত বছরও আমার 4 বিঘা জমিতে গাঁদা ফুল ছিল, তো আমার সব খরচ বাদ দিয়ে 4 বিঘা জমিতে 2 লক্ষ টাকা মতো ছিল। ফুলের দামটা পয়লা ফাল্গুন মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের দামটা বাড়তে পারে। হ্যাঁ, এতে চাষিরাও লাভবান হবে, ব্যবসায়ীরাও লাভবান হবে। এবছরে ফুলের সরবরাহ প্রচুর পরিমাণে আছে। সামনে আছে 21শে ফেব্রুয়ারি, এখন সেই হিসেবে মাল অনেকেই আছে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করছে। রং, আকৃতি আর গন্ধের কারণে এই অঞ্চলের ফুলের চাহিদা বেশি, কিন্তু কৃষকের অভিযোগ এবছর কাঙ্ক্ষিত দাম মিলছে না ফুলের। বাজারের অবস্থা খুব ভালো না। গতবার এই সময় আপনার ফুল বেচলাম 47 টাকা 50 টাকা, আর সেই ফুল এখন 13 টাকা 10 টাকা এরকম উপজে দিতে আছে। আমরা যে পরিমাণে আশা করছি হয়তো বা সেই পরিমাণে বেচা কেনা হবে না। কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন আশানুরূপ। বাজার জমে উঠলে কাঙ্ক্ষিত দাম পাবে চাষি। এবছর আমরা আশা করতেছি যেহেতু আবহাওয়া ভালো এবং কৃষক গতবার লাভবান হয়েছেন, আমরা আশা করছি গত বছরের চেয়ে বেশি বিক্রি হবে এবার। এবছর জেলায় 212 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে গণ অধিকার পরিষদ। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে শুধু আওয়ামী লীগ নয়,
এখনও যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করছে তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানান গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। গণ অধিকার পরিষদ আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। আগামী 14 ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে 12 থেকে 18 ফেব্রুয়ারি সারা দেশে লিফলেট বিতরণ এবং 19 ফেব্রুয়ারি 64 জেলায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে তারা। এখনো পুরনো চেহারায় রয়েছে মানিকগঞ্জের বেশিরভাগ ভূমি অফিস। বন্ধ হয়নি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতি। ডিজিটাল সেবার ফাঁক ফোকরে নামজারি ও খাজনা সহ বিভিন্ন কাজে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। চাহিদা অনুযায়ী টাকা না দিলে নানা মারপ্যাচে ফেলে হয়রানি করা হয় সেবাগ্রহীতাদের। আছে দালাল সিন্ডিকেটও। ভূমি অফিসে জমির খাজনা দিতে এসেছেন কৃষক আব্দুর রাজ্জাক। তার অভিযোগ, মানিকগঞ্জের সিংজুরি ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরকারি খরচের বাইরে তার কাছে দাবি করেছেন অতিরিক্ত টাকা। একই অভিযোগ মিলন মিয়ারও। জমির নামজারিতে যেখানে 1100 টাকা খরচ হওয়ার কথা সেখানে তার কাছে চাওয়া হয়েছে 7000 টাকা। না দেয়ায় করা হচ্ছে হয়রানি। আর তাই যমুনার ক্যামেরার সামনেই তোপের মুখে ভূমি কর্মকর্তা। অনলাইনে যা খরচ আসবো তার অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমি বলি কেন, তা তো আমি দেবো না। বলে যে বাইরের একটা মানুষ দেবে কাজ করে, অর্থাৎ আসলে সেটা আপনার ব্যাপার। তারে বলছি যে এটা খারিজ করা যাবে নাকি 6 ডিসমাল জমি। সে বলছে যে যাবে 7000 টাকা লাগবে। তারপরে সার্ভার সমস্যা দেখে এ পর্যন্ত আমি আর আসি নাই। তারে মাঝে মধ্যে ফোন দিয়েছি যে সার্ভার ঠিক হয়েছে নাকি। অন্য কোথাও যদি কোনো খরচপাতি হয়ে থেকে আলাদা দালালে ফেলে সেটা তো আমি জানি না, আমি রিস্ক নেব না। আমার কাছে হার্ড কপি আসলে আমি যাচাই বাছাই করে মিল থাকলে সরকারি কোনো স্বার্থে বিঘ্ন না ঘটলে কোনো সমস্যা না থাকলে পজিটিভ দিয়ে দিই, প্রস্তাব দিয়ে দিই। সিংগাইর উপজেলার বাইরা ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধেও একই রকম অভিযোগ বৃদ্ধা দেলারা বেগমের। জমির নামজারিতে তাকে গুনতে হয়েছে 7500 টাকা। তাকে সঙ্গে নিয়েই আমরা মুখোমুখি ভূমি কর্মকর্তার। অফিস স্টাফকে জড়িত নয় এর সাথে। আমার পুরোপুরি অর্ডার হচ্ছে কি যে আবেদনগুলো দিবে, এখান থেকে আমরা করে দিব, কি বলে এখান থেকে আমরা প্রতিবেদন পাঠিয়ে দিব। ইভেন কি আমরা সবাইকে বলি যে আমরা প্রতিবেদন পাঠিয়ে দেবো, আপনারা ওখান থেকে আপনারা করে নেবেন। 7500 টাকা হারাই নিছি, 8000 টাকাই দিয়েছিলাম, 500 টাকা আমার ঘুরাই দিয়েছি। জেলার বেশিরভাগ ভূমি অফিসের চিত্রই এমন। ভূমি সেবায় ডিজিটাল সিস্টেম চালু হলেও অফিসগুলোতেই ধর্ণা দিতে হয় সেবাগ্রহীতাদের। কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া করা যায় না কিছুই। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে অসাধুরা। কমপক্ষে 2-3 কোটি টাকা নিয়ে গেছে এই 2 নম্বরই করে। এই আপনার আপনার অনলাইনে আপনার খারিজ দেখা গেছে, খারিজের আপনার এখান থেকে পাঠায় আপনার কাগজপত্র, সে কাগজপত্র আপনার ওই ইউনিয়ন পরিষদে যাওয়ার পর, ভূমি অফিসে যাওয়ার পর উনি এটা তদন্ত করে টাকা খেয়ে উনি ইচ্ছা মতো এই রিপোর্ট দেয়। টাকা ছাড়া কিচ্ছুই পাওয়া যায় না। টাকা ছাড়া তো একটা লোকের কথাই বলবো না, মানে টাকা ছাড়া বইব মানে একটা কাগজের লিগে 7 দিন করবেন তাও কাগজটা পাবেন না। আপনি এসে দীর্ঘদিন আজকে না কালকে, আজকে না কালকে, এই নেই যে এই সেই নিয়ে নানান পদের বিধি গেছে এদের কাছে গেলে। ইউনিয়ন থেকে উপজেলা ভূমি অফিস সবখানেই অনিয়ম দুর্নীতির চিত্র যেন আগের মতোই। জেলা প্রশাসক বলছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কাছে লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। আমরা দেখা যায় যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা প্রমাণিত না হইলেও তাকে ওই স্থানে রাখি না, আমরা বদলি করে অন্যত্র দেই, যাতে তার মাধ্যমে অন্য কোনো কিছু ঘটার সম্ভাবনা না থাকে। দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি থেকে মুক্তি চান সেবাগ্রহীতারা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এক যুগেও শেষ হয়নি খুলনায় ঢোকার গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ। 99 কোটি টাকার এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি টাকা। এরপরও খানাখন্দে ভরে আছে রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার সড়ক। চরম ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা। কাজের ধীরগতির জন্য একে অপরকে দুষছে কেডিএ ও খুলনা ওয়াসা। খুলনা নগরীর শিপইয়ার্ড সড়কের 2019 সালের চিত্র এটি। বিভিন্ন জায়গায় পিচ, খোয়া আর পাথর উঠে সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। একই সড়কে 2021 সালের অবস্থা। বর্ষায় কাদা পানিতে ডুবে আছে রাস্তাঘাট। কোথায় কতটুকু গভীর সেটিও বোঝার সুযোগ নেই।
এরপর পেরিয়েছে 4 বছর, তবু উন্নতি নেই এই সড়কের রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার অংশের খানাখন্দে বেহাল সড়ক, ধীর গতিতে চলাচলেও নিস্তার মেলে না ছোট বড় দুর্ঘটনা থেকে। শুষ্ক মৌসুমে ধুলা আর বর্ষায় জলাবদ্ধতার বিড়ম্বনাও পিছু ছাড়ে না। ভোগান্তি যেন নিত্যসঙ্গী এই রুটের লক্ষাধিক যাত্রী চালকের। নাট ভেঙে যায়, পাতি ভেঙে যায়, চাক্কা পাংচারও হয়। স্কুলে যেতে পারি না, স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট হয়। যে কোনো মালদাহি মনে হয় যেন দেখলেই খরিদ্দার মনে করে ডেড এক্সপার। এই সড়কের কাজ 13 বছর ধরে চলে। যদি এই কাজ সঠিক সময় সমাধান হতো তাহলে 3 বার সংস্কার করা লাগতো। প্রায় 1 যুগ আগে শুরু হয় এই রুটের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ। কয়েক দফায় 99 কোটি টাকার প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে 259 কোটিতে। বর্তমানে এই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। তাদের দাবি, সড়ক সংস্কারের পাশাপাশি ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পের পাইপ বসানোর কাজ চলায় দেরি হচ্ছে প্রকল্পে। সাববেজের লেয়ার অলরেডি 1 বছর আগে শেষ করছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এরপরে আর কাজ করতে পারি নাই। কেন করতে পারি নাই? যে ওয়াসা এখানে সোয়ারেজের লাইন স্থাপন করতেছে, আপনি হয়তো লক্ষ্য করবেন এখনো কাজ চলতেছে ওদের। স্থানীয়দের মতে এতদিন সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর দ্বন্দ্বে আটকে ছিল কাজ, আর এখন একে অপরকে দুষছে কেডিএ ও খুলনা ওয়াসা। আমরা শিপইয়ার্ড রোডে 3 কিলোমিটারের মধ্যে 2200 মিটার অলরেডি করে ফেলছি। এই 2200 মিটারে কিন্তু আমাদের কোনো কাজ নেই। ইচ্ছে করলে মাহবুব ব্রাদার্স এই 2200 মিটার কাজটা করতে পারে। তাছাড়া ওই রোডে 3টে বড় বড় স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু তারা করতে পারে। ওয়াসার কাজের জন্য আমাদের কাজটা কিছুটা বিলম্বিত হচ্ছে। এরপরে ইনশাল্লাহ আমাদের ফুল সুইংয়ে আমি পার্সোনালি আশাবাদী যে আমাদের শিপইয়ার্ড প্রজেক্টের আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না। 2013 সালে অনুমোদন পাওয়া প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব না বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নির্যাতন, গুমের পর এবার অবৈধভাবে ইউরোপে অভিবাসন প্রার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে দালাল চক্র। এমনটি জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সম্প্রতি লিবিয়ায় শনাক্ত করা হয় 2টি গণকবর, যেখান থেকে উদ্ধার করা হয়েছে 70টি দেহাবশেষ। স্থানীয় প্রশাসন এবং IOM বলছে সেসব মরদেহে মিলেছে গুলির চিহ্ন। ধারণা, মুক্তিপণের অর্থ না পেয়ে অথবা ইউরোপে পাঠাতে ব্যর্থ হওয়ায় এই হত্যাকাণ্ড। মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক দেহাবশেষ। এ দৃশ্য লিবি উপকূলের। স্থানীয় গণমাধ্যম এবং প্রশাসন বলছে খুব বেশি দিন হয়নি সমাহিত করা হয়েছে এসব মরদেহ। সম্প্রতি লিবিয়ার জিখারা এবং কুফরা এলাকায় এসব গণকবরের সন্ধান মেলে। এসব গণকবর থেকে মিলেছে কমপক্ষে 70টি দেহাবশেষ। ময়নাতদন্তের পর প্রশাসন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায় এসব মরদেহ অভিবাসন প্রার্থীদের, যারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লিবিয়া উপকূল হয়ে ইউরোপে যাচ্ছিলেন। পূর্ব এবং পশ্চিম আফ্রিকা থেকেই সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী আসছে লিবিয়ায়। মানব পাচারকারীদের মাধ্যমে তাদের নেওয়া হচ্ছিল ইউরোপের বিভিন্ন দেশে। IOM বলছে গুলি করে হত্যা করা হয়েছে তাদের। নির্যাতন, গুমের পর এবার অবৈধ অভিবাসন প্রার্থীদের গুলি ছুড়ে হত্যা করছে দালাল চক্র। পরিবার দাবিকৃত অর্থ দিতে না পারায় কিংবা লিবিয়া থেকে ইউরোপে পাঠাতে ব্যর্থ হওয়ায় তাদের এভাবে হত্যা করা হচ্ছে। অনেক মরদেহেই গুলির চিহ্ন মিলেছে। আমরা বেশ কিছু লাশের পোস্টমর্টেম করে দেখেছি, সেগুলো কোনো স্বাভাবিক মৃত্যু কিংবা অসুস্থজনিত মৃত্যু ছিল না। আফ্রিকা থেকে ইউরোপে সাগরপথে অবৈধভাবে অভিবাসন প্রার্থী পাঠানোর অন্যতম রুট লিবিয়া। গেল মাসেই লিবিয়া উপকূল থেকে মিলেছে 19 বাংলাদেশির মরদেহ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জিম্মি মুক্তি নিয়ে অনিশ্চয়তার খবরে ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতি চুক্তি নষ্টের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে তারা। সোমবার রাতে ব্যাপক বিক্ষোভ হয় রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে। গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে চলে মিছিল, স্লোগান। জিম্মি মুক্তি নিশ্চিতের দাবি জানান তারা। আন্দোলনকারীদের দাবি, নিজের ক্ষমতার মেয়াদ বাড়াতে বন্দি বিনিময় নিয়ে দীর্ঘসূত্রিতা তৈরি করছেন নেতানিয়াহু। গদি টিকিয়ে রাখতে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন জিম্মিদের জীবন। ইসরায়েলের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে হামাস আগামী সপ্তাহে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেওয়ার পরই ছড়ায় শঙ্কা। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।